হ্যাঁ, ডিজিটাল এসএলআর, আর আগে ছিল হচ্ছে এসএলআর ক্যামেরা। এই যে ডান পাশে যেটা দেখতেছেন প্যানটেক্স, প্যানটেক্স এটা হচ্ছে ফিল্মের ক্যামেরা। ফিল্মের ক্যামেরা হয়তো অনেকেই ইউজ করেছেন ছোটবেলায়, আমি নিজেও ইউজ করছি, অনেকবার ফিল্ম নষ্ট করছি। একবার আমার এক ভাইয়ের বিয়ের প্রোগ্রাম, পুরা ছবি উঠানোর পর দেখা গেছে যে একটাও ছবি ওঠে নাই, কারণ ফিল্ম ঠিক মতো লাগানো হচ্ছিল না। আর এটা খুব টিপিক্যাল একটা বিষয় ছিল। আলোর মধ্যে ফিল্ম চেঞ্জ করা যাবে না, তাহলে ফিল্ম পুরো জ্বলে যাবে। এরকম আরো অনেক চ্যালেঞ্জেস ছিল। আমার এক বড় ভাই দুষ্টামি করে বলছিল যে আমি লাগাই দিই, লাগাইতে গিয়ে ঠিক মতো লাগাইতে পারে নাই, রিল ঠিক ঘুরছে কিন্তু রেকর্ড হয় নাই। তো তখন এই একটা ফিল্মের দামই অনেক ছিল। তো এই সময়টা আর এখন পাবো না। কিন্তু এই ছোট্ট একটা ভুলের জন্য রেকর্ডিংটা হয় নাই। এটা এখন ডিজিটালি হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, যদি এরকম কোনো সমস্যা থাকে আপনাকে মনিটরের সাথে সাথে দেখাবে যে আপনার কি ভিডিও রেকর্ড হচ্ছে না, বা ছবি উঠতেছে না, বা ক্যামেরা এরর। তো এখন কিন্তু আমাদের জন্য সবকিছুই অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে কিন্তু আমরা যখন ছবি বা ভিডিও করতেছি, তখন এগুলো সবকিছু আমাদের কার্ডে, মেমোরি কার্ডে, যেমন এই যে আমরা ডিজিটাল ফোন মানে স্মার্টফোন যেগুলো ইউজ করি, এগুলো কিন্তু সবকিছু একটা মেমোরি কার্ডে স্টোর হয়। আর ওই যে ফিল্ম ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ছবি টবি স্টোর হইতো কোথায়, ওই ফিল্মে। হ্যাঁ, আগের দিনে কিন্তু এই সুবিধাটা ছিল না, এখন কিন্তু অনেক সুবিধা অ্যাড হয়েছে। তো যাই হোক, আগে আমরা যখন ওই ফিল্ম ক্যামেরা ইউজ করতাম তখন কিন্তু এগুলো এডিট করার জন্য আমাদের এগুলো কি হয়তো কেটে কেটে, কেচি দিয়ে ছোট ছোট করে কেটে কেটে এগুলো কিন্তু স্টোর করা হয়তো, বা ফিল্ম থেকে ছবি ডেভেলপ করা হয়তো। এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। আর এখন কিন্তু আমরা অনেক লাকি, এখন সবকিছু ডিজিটালাইজ হয়েছে, ডিজিটালাইজ আমরা ডিজিটাল রাখতেও পারি, মনিটরে দেখতেও পারি, আবার যখন ইচ্ছা ওইটা নিয়ে গিয়ে প্রিন্টও করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যায়। যেমন এই যে ডিজিটাল, আমাকে আপনারা দেখতে পারতেছেন, আমার মনিটর দেখতে পারতেছেন, এটা কিন্তু সবকিছু ডিজিটালের। এই যে এখন দেখতেছেন না, এই যে ভদ্র মহিলারা একটা কাজ করতেছে, এরা কিন্তু ফিল্ম, এই যে ভিডিও এডিট যেটা আমরা কাজ করতেছি, এই ভিডিও এডিটের কাজ কিন্তু এরা করতেছে। এখন আমরা সফটওয়্যারে বসে চুপচাপ বসে থেকে জোড়া দিচ্ছি, এই কাজটাই এরা করতেছে। এই যে দেখেন, রিল গুলা রাখছে না, এগুলো হচ্ছে আলাদা আলাদা সময়ে এই রিল গুলাতে ভিডিও রেকর্ড করা হয়েছে। রেকর্ড করে ওই যে ভিডিওর ক্যাসেটের উপরে বা রিলের উপরে টাইম, ডেট, বা এর ভেতরে কোন শটটা ভিডিও করা হয়েছে ওইটা লেখা আছে। তো ওই লেখা দেখে দেখে ওনারা ভিডিও গুলা ডিটেক্ট করতেছে যে এটার মধ্যে এই ভিডিও আছে। ওই রিলটা বের করে রিল গুলা আবার হচ্ছে টেপ দিয়ে জোড়া লাগাবে। টেপ দিয়ে জোড়া লাগাইয়া ওইটা কিন্তু তখন আবার রান করলে পরে তখন আমরা ভিডিও আকারে দেখবো। দেখেন এই যে এই মহিলা বসে বসে রিল জোড়া দিচ্ছে, যেটা আমরা এখন প্রিমিয়ার প্রোতে সফটওয়্যারে বসে ইজিলি করতে পারি। তো এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে না? ওই জন্যই বললাম আর কি, যে এখন অনেক কিছু অনেক শর্টকাটে করা যায়। আগে যেটা ম্যানুয়ালি করা হইতো, এখন আমরা সেটা ডিজিটালি করি। এখন আমরা কম্পিউটারে বসে সুন্দর করে হাজার হাজার ক্লিপ এরকম জোড়া দিতে পারবো। এই টেপ মারারও দরকার নাই, বা এরকম এত কিছু সেট আপ করে আমাদের ইয়ে করার, এডিট করার দরকার পড়ে না। এই সবকিছুই আমাদের হচ্ছে ওই যে রিল, বা হচ্ছে ওই যে ফিল্ম যেটা বললাম, আমরা ফিল্ম, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সব ফিল্ম। ফিল্ম ক্যামেরাতে এই যে ভিডিও, ভিডিও যেটা আমরা দেখি, ভিডিও কিন্তু আসলে চলমান কোনো জিনিস না। এই যে আমার মনিটরে যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাতে একটা করে ছবি আছে, তাই না? এই একটা করে ছবি যখন অনেকগুলো ছবি এক জায়গায় হয়, তখন আমরা ভিডিও আকারে দেখি। এই প্রেজেন্টেশনে আমি দেখাবো, সামনে গেলে আপনারাও দেখতে পারবেন যে ভিডিওটা আসলে কিভাবে কাজ করে। তো এখন আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও এডিট করতে যাব, পিক্সেল নামে একটা শব্দ পাবো আমরা। পিক্সেল আসলে জিনিসটা কি? পিক্সেল হচ্ছে, আমরা যখন কোনো মনিটর দেখবো, এখন আমার মনিটরে দেখতে পাচ্ছেন ছোট 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 অনেক পয়েন্ট দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট। আপনারা যদি একটা ছবিকে বা একটা ভিডিওকে অনেকখানি জুম করে চলে যান, তাহলে এরকম পিক্সেল দেখতে পারবেন। এই পিক্সেল গুলো নিয়ে একটা ছবি গঠন হয়। হ্যাঁ, আর হচ্ছে এরকম অনেক অনেক ছবি নিয়ে যখন ছবিগুলো একটার পর একটা আসতে থাকে, তখন ওইটা আমরা ভিডিও হিসেবে দেখি। ওই ভিডিওটাকেই আমরা এডিট করা শিখবো। আর হচ্ছে ভিডিওর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা দেখবো ভবিষ্যতে যখন সফটওয়্যারে কাজ করবো, রেজুলেশন। রেজুলেশন কি আসলে? রেজুলেশন ডিপেন্ড করে আসলে একটা স্ক্রিনের বা একটা ফ্রেমের
লম্বালম্বি এবং আড়াআড়ি কতটুকু আছে সাইজ অনুযায়ী এটার উপর। হ্যাঁ, এই যে আমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন একদম বাম দিকে হচ্ছে 144p, তারপরে 240p, 360p, 480p, এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের রেজুলেশন বোঝাচ্ছে। আমরা যখন আগে ফোন ইউজ করতাম, ওই যে স্মার্টফোন যেটা বলি আগেকার, এখন তো স্মার্ট হয়েছে, আগে তো অত স্মার্ট ছিল না, তখন কিন্তু আমরা ভিডিও দেখতাম 360p তে বা 480p তে, যেখানে এখন বর্তমানে আমরা একদম কম রেজুলেশন বলতেও 720p বা 180p তে চলে গেছে এখন অনেক। ওই যে মনিটরের কথা বললাম বা অনেক ভিডিওর কথা বললাম, এখন ইউটিউবে গেলেও কিন্তু আমরা কোয়ালিটি চেঞ্জ করে 4K পর্যন্ত দেখতে পারি। তো এইখানে আমি ওই জিনিসটাই দেখাইছি যে হচ্ছে রেজুলেশন আসলে জিনিসটা কি। হ্যাঁ, আর রেজুলেশন ওই যে এখন বলে না যে হচ্ছে 1920 বাই 1080, এই 1920 বাই 1080 আসলে কি? 1920 বাই 1080 এটা হচ্ছে যে পিক্সেল রেশিও। 1980 ইন্টু যদি 1080 করেন, তার মানে হচ্ছে এটাতে কত আছে এর মধ্যে আপনারা গুণ করলে দেখতে পারবেন। এই যে রেজুলেশন যেটা বলতেছিলাম আর কি, আমি অন্য টপিকে ঢুকে গেছি। এই যে রেজুলেশন যেটা দেখেন, ভার্টিক্যাল রেজুলেশন আর হরাইজন্টাল রেজুলেশন। এই যে 1920 বাই 1080 বলতেছিলাম না, 1920 হচ্ছে আমার একদিকের সাইজ আর একদিকের সাইজ হচ্ছে 1080, এই দুইটা গুণ করলে পরে আসে হচ্ছে 20,73,600। এটা হচ্ছে আমার রেজুলেশন, মানে হচ্ছে ওই যে পিক্সেলের সংখ্যা। পিক্সেল হচ্ছে ওই পিক্সেলের যে একটা, সংখ্যাগুলো দেখাচ্ছেন ওটাই না? জি জি, এটা হচ্ছে পিক্সেলের সংখ্যা। আপনাকে যখন বলবে যে কোনো ভিডিও আপনি এডিট করতেছেন, এটা কততে আউটপুট হবে, যদি বলে আপনাকে হচ্ছে ক্লায়েন্ট বলল আমার এটা এইচডি কোয়ালিটিতে আউটপুট লাগবে, এইচডি কোয়ালিটি, তাহলে কিন্তু ক্লায়েন্ট এইটা জানে না যে এটা সাইজ কত বাই কত। এখন আমরা মোটামুটি ফোনে দেখি বা পিসিতে দেখি, যেটাই দেখি ইউটিউবে বা ফেসবুকে, এগুলো সবই কিন্তু এইচডি ভিডিও দেখি। এইচডি ভিডিও মানে আমার ভিডিওর সাইজটা হলো 1920 বাই 1080। আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে উইন্ডোতে সাইজটা নিয়ে নিতে হয় 1920 বাই 1080, বা আমরা যখন কোনো ভিডিও রেকর্ডও করব, এটা অটোমেটিক্যালি রেকর্ড হয় হচ্ছে 1920 বাই 1080, আবার এগুলো চেঞ্জও করা যায়। তারপরে যে 4K যেটা বলতেছিলাম, 4K রেজুলেশনটা আরেকটু বেশি, সেটা হচ্ছে ওই যে আমার এখানে দেখতে পাচ্ছেন 2160 বাই 3840, এই দুইটা আবার গুণ করলে আসে 82,94,400। মানে আমার রেজুলেশন যত বাড়তে থাকবে আমার পিক্সেল সংখ্যাও তত বাড়তে থাকবে, কিন্তু পিক্সেল যত বেশি আমার ভিডিও কোয়ালিটি তত বেশি ভালো হবে অথবা তত তত উন্নত। খারাপের দিকে যাবে। হ্যাঁ, উইকের দিকে যাবে। এই জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল রাখি। আমি আরেকবার মনে করাই দিই, এগুলো কিন্তু ওই যে বললাম না টেস্ট আছে, আমি পড়াচ্ছি কষ্ট করে, আপনারাও কষ্ট করে সময় দিয়ে ইয়ে করতেছেন, এগুলো আপনারা নিজেরাও একটু রিসার্চ করবেন। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু যখন আমরা ফিজিক্যালি কাজ করতে যাব, প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, তখন এই জিনিসগুলা লাগবে। তখন কিন্তু আমি হয়তো মাঝে মধ্যে দুই একজনকে কোশ্চেন করতে পারি যে ভাই এইচডি কোয়ালিটির সাইজ কত বলেন তো, বা 4K কোয়ালিটির সাইজ কত বলেন তো। এগুলো কিন্তু এডিটর হিসেবে কাজ করতে গেলে এগুলো মাথায় রাখতে হবে। এইচডি কোয়ালিটি মানে 1920 বাই 1080, 4K মানে হচ্ছে 2160 বাই 3840। আরেকটা রেজুলেশন আছে, এখনো আমাদের ওইরকম ডিসপ্লে সাপোর্ট আসে নাই, তবে ভালো ভালো কোম্পানির কিছু টিভিতে এখন ইন্ট্রোডিউস করছে ওরা, সেটা হচ্ছে 8K। 8K বলতে সাপোজ এটার ডাবল হয়ে যাবে, 4K ডাবল, তাহলে এটা আমরা আরো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবো। তার মানে ক্রিস্টাল ক্লিয়ার কেন দেখতে পারবো? ওইটাতে রেজুলেশন আরো বেশি, মানে পিক্সেল আরো বেশি, যত বেশি পিক্সেল আমাদের ভিডিও তত ক্রিস্টাল ক্লিয়ার। এই যে দেখেন, এই ছবিটাতে দেখলে আপনারা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এখানে যে ফুল এইচডি বলছে না, ফুল এইচডি তে দেখেন 1920 বাই 1080, ছবির ডিটেলটা দেখেন, ছবির ডিটেলটা ক্লিয়ার খেয়াল করলে আপনারা দেখবেন ছবির মধ্যে কিন্তু শার্পনেসটা বেশি আসছে। এইটার কথাই বলতেছিলাম যে যত পিক্সেল বেশি থাকবে আমার ছবি তত ক্রিস্পি হবে, তত চকচকা বা পরিষ্কার দেখা যাবে। সবাই বুঝতেছি তো বিষয়গুলো নাকি? জি। জি। জি, এই জিনিসগুলো কাজে লাগবে, সবাই একটু মাথায় রাখবেন। আমার ক্লাস ভিডিও রেকর্ডও হচ্ছে, লাগলে পরবর্তীতে আপনারা শুনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। রেকর্ডটা আমরা কোথায় পাবো? রেকর্ডটা আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে লিংক দেওয়া যায়। হ্যাঁ, আর জি সামনের অবশ্যই। ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক একটা গ্রুপ করব, ফেসবুক গ্রুপ করে সবাইকে ইনভাইটেশন দেওয়া হবে, বা ওই আমাদের গ্রুপে লিংক দেওয়া হবে, এখানে সবাই জয়েন করে ফেলবো।
আমরা যে প্রজেক্ট গুলাতে ভবিষ্যতে কাজ করব ওই প্রজেক্ট গুলা কাজ করে এখানে আপলোড করব, তাইলে সবাই সবার প্রজেক্ট দেখতে পারবে। কারো প্রজেক্টে কোনো কিছু ভুল থাকলে বা ছোটখাটো ইমপ্রুভ করার থাকলে ওগুলো আমরা নিজেরা নিজেরা আলোচনা করব। এখানে লজ্জার কিছু নাই। একজন আমি কম বুঝতেই পারি, একজন আমি একটু বেশি ভালো পারতেই পারি। যে বেশি ভালো পারবো, যে একটু কম পারতেছে তাকে আমরা বলে দিব যে ভাইয়া এটা এইভাবে করেন, তাইলে এটা আরো ভালো হবে। ঠিক আছে, আমরা সবাই একটু শেয়ার করবো নিজেদের মধ্যে, তাহলে সবাই ভালোভাবে শিখতে পারবো। যে পারি সেও যদি আবার করি, আমার জন্য এটা প্লাস, ওইটা আমি আর কখনো ভুলবো না। তো সবাই শেয়ারিং এন্ড কেয়ারিং যে একটা বিষয় আছে না, এটা নিজেদের মধ্যে রাখবো ইনশাল্লাহ। এই যে আরেকটা দেখেন যেটা বলতেছিলাম 8K, ওই যে এইচডি কোয়ালিটি, আগে একটা ছিল এইচডি কোয়ালিটি। আগেকার আমাদের ফোনের মনিটর বা পিসির মনিটর এগুলো এইচডি ছিল, হ্যাঁ। এইচডিটা হলো 640x480 পিক্সেল। তারপরে আসলো ফুল এইচডি। এখন আমরা ডেস্কটপ ল্যাপটপ যেটা ইউজ করি এগুলো সব ফুল এইচডি ডিসপ্লে। এগুলো কিন্তু 4K না। টিভি এখন আসছে, অনেকগুলো টিভি আসছে 4K, আর ওই ডেস্কটপ মনিটর আসছে 4K। ওগুলার রেজুলেশন, হাইস্ট রেজুলেশন ওই যে 4K পর্যন্ত সাপোর্ট, মানে 3840x2160 পিক্সেল পর্যন্ত সাপোর্টেড। তারপরে হচ্ছে 8K। 8K হচ্ছে ওই যে 4K ডাবল, দেখেন 7680 বাই হচ্ছে 4320 পিক্সেল। সাইজ গুলা কিভাবে হয় দেখতেছেন তো সবাই, না? এইভাবেই কিন্তু জি ভিডিও কোয়ালিটি বা ভিডিও সাইজ মেনশন করা হয়। আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসবে ও কিন্তু আপনাকে বলে দিবে যে তার মানে রেজুলেশন কত লাগবে বা তার আউটপুট কত লাগবে। বা ওই যে আমাদের আব্দুর রহমান ভাই, নাসির ভাই, ওনারা বললো যে ওনারা ভবিষ্যতে ট্রাভেল ব্লগ করবে। ট্রাভেল ব্লগ করলে ওনারা কোন প্ল্যাটফর্মে এটা আপলোড করতেছে, সাপোজ উনি ইউটিউব চ্যানেল করবে, ইউটিউব চ্যানেল করলে ওইখানে ভিডিও আপলোড করবে। তো ইউটিউব চ্যানেলে যখন আপলোড করতে যাবেন বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে যাবেন, ওইখানে ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের হেল্প সেন্টারে দেখবেন ওইখানে কিছু সেটিংস ওরা বলে দেয় যে আপনার বেস্ট কোয়ালিটি পাওয়ার জন্য আপনি কোন ফরম্যাটে ভিডিও দিলে সবচেয়ে বেশি রিচ পাবেন। তো ওইটা দেখে আমরা তখন ওই ফরম্যাটে ভিডিওর আউটপুটটা দেবো, দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো মিডিয়াতে হোক আপলোড করবো, তাইলে বেস্ট রেজাল্টটা পাবো, হ্যাঁ। তারপরে আমাদের আরেকটা জিনিস আসতে আসে, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এবার আমরা হচ্ছে ফেসবুকে যদি যাই, ফেসবুকে দেখবেন বেশিরভাগ ভিডিও হচ্ছে স্কয়ার শেপের, হ্যাঁ। ফেসবুকে তো আমরা সবাই সবসময় দিনের মধ্যে না হইলেও 100 বার যাই। আমি নিজেও তো কম করে হলেও 50 বার যাই। তো ফেসবুকে গেলে পরে দেখবো ফেসবুকের কিন্তু মোটামুটি অনেক ভিডিও কিন্তু স্কয়ার শেপে আসে, হ্যাঁ। স্কয়ার শেপে। আবার যদি আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে গেলে দেখবো সবকিছু আবার কিন্তু আমার হচ্ছে কি বলবো, মনিটর আমরা যেটা দেখতেছি ল্যান্ডস্কেপ শেপে, ল্যান্ডস্কেপে কিন্তু চলে গেল, হ্যাঁ। তারপরে আমরা যদি আবার অন্য প্ল্যাটফর্মে যাই, টিকটকে চলে যাই, এখন তো টিকটক জেনারেশন চলতেছে। টিকটকে কিন্তু সব আবার পোর্ট্রেট, মানে ওই যে 1920x1080 যেটা বললাম, 1920x1080 সেটা হচ্ছে এই যে ইউটিউবের ক্ষেত্রে প্রথম সাইজটা, এটা মাথায় আছে সবার? ওই যে যেটা দেখাইলাম ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল, আমরা একটু পেছনে দেখে আসি। এই যে এই জিনিসটা ভার্টিক্যাল রেজুলেশন এন্ড হরাইজন্টাল রেজুলেশন, 1920x1080 মানে হচ্ছে 1920 হচ্ছে এইদিকে হরাইজন্টাল, আর হচ্ছে 1080 হচ্ছে যেহেতু কম মানের দিক থেকে, তার মানে 1080 হচ্ছে লম্বাটে ভাগটা মানে ভার্টিক্যালটা। ওই এইটার গল্পই ওইখানে গিয়ে আমরা বলতেছি যে ফেসবুক হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে দুই পাশে আমার সমান থাকবে, মানে 1080x1080। কেউ যদি আপনাকে বলে যে আমি ফেসবুকে আপলোড করব আমার ভিডিওটা, তার মানে অনেকটা বেস্ট হবে যদি স্কয়ার শেপে আপলোড দেন বা আউটপুট দেন। তারপরে যদি কেউ বলে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, তার মানে আপনার 1920x1080, কারণ এটা হচ্ছে ইউটিউবের রেকমেন্ডেড সাইজ। আবার কেউ যদি বলে যে আপনি এখানে দিবেন, ওইখানকার রেকমেন্ডেড সাইজ আরেকটা আছে টিকটকের। এই যে অ্যাসপেক্ট রেশিও যেটা বলতেছিলাম, অ্যাসপেক্ট রেশিও হইলো আমরা যখন ভিডিও এডিটিং শিখবো তখন এরকম কিছু অ্যাসপেক্ট রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে। 1920x1080 যেটা বলতেছিলাম ওটা হচ্ছে 16:9 রেশিও, হ্যাঁ। আর হচ্ছে ওই যে টিকটক যেটা দেখলাম আমরা, টিকটক বা হচ্ছে এই যে ফেসবুকে রিলস, রিলস তো এখন আমরা অনেক দেখি। রিলস এর ক্ষেত্রে এই যে দেখেন হচ্ছে আমার 3 নাম্বার মনিটরে যেটা দেখাচ্ছে, 3 নাম্বার মনিটরে যেটা দেখাচ্ছে এই যে ফেসবুক রিলস গুলার স্টোরিটাই এখানে বলা আছে এই যে 9:16।
16:9 মানে হচ্ছে আমার হরিজন্টাল, আর 9:16 এটা হচ্ছে ভার্টিক্যাল দেখাচ্ছে। এইরকম আরেকটা ফরম্যাট আছে যেটা হচ্ছে 4:3। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল করব এখন হয়তো অনেকের একটু বুঝতে সমস্যা হইতে পারে যে এই জিনিসগুলো আসলে কি। এগুলো হচ্ছে ভিডিওর সাইজ। আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো দেখব, এই সাইজ গুলা মাথায় রেখে আমরা কাজ করব। হ্যাঁ, এটা রেশিও কত, যেমন ওই যে আমি বলতেছিলাম যে স্কোয়ার সাইজে দেখি আমরা ফেসবুকে ভিডিও, তার মানে 1:1। তার মানে রেজুলেশনে যদি আমি হিসাব করি, রেজুলেশনে হিসাব করলে 1080x1080। এরকম আরেকটা আছে যে 2.3:1। এটা হচ্ছে আলট্রা ওয়াইড মনিটরের ক্ষেত্রে বা আলট্রা ওয়াইড ভিডিও যদি কেউ চায় যে আমি আলট্রা ওয়াইডে এটার আউটপুট চাই, ওনাকে তখন এই অ্যাসপেক্ট রেশিওতে আউটপুট বের করে দিতে হবে। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। ফ্রেম পার সেকেন্ড, এতক্ষণ আমরা যেটা দেখলাম ওইটা হচ্ছে আসলে স্ট্যাটিক ফ্রেম সম্পর্কে জানলাম, কিন্তু ভিডিওতে তো কোনো আসলে স্ট্যাটিক বিষয় না। ভিডিওতে প্রত্যেকটা বিষয় একটু নড়াচড়া করে বা চলমান, যেটা আমরা বলতে পারি। আমরা যখন ভিডিও ধারণ করি তখন প্রতিটা সেকেন্ডে অনেকগুলো ছবি ধারণ করা হয় এবং সেগুলো একটার পর একটা রাখা হয়। তাই আমরা যখন প্লে বাটন প্রেস করি এবং এমন ভাবে আমাদের ভিডিও সামনে গুলো আসতে থাকে, মানে ভিডিওটা এমন ভাবে প্লে হইতে থাকে, আমরা মনে করি যে একটা ছবি চলতেছে, চলমান একটা ছবি দেখতে পারি। এটা আসলে আমাদের ব্রেন প্রসেস করে নেয়। হ্যাঁ, প্রসেস করে নিয়ে আমাদেরকে চলমান একটা ছবি হিসেবে দেখায়। কিন্তু জি বলেন। আচ্ছা, ফ্রেম পার সেকেন্ড হচ্ছে আসলে এই বিষয়টাই, ওটা যেটা বলতেছিলাম। আর হচ্ছে ওই যে ফ্লিপ বুক একটা জিনিস আছে, আমরা পরের ইয়েতে দেখি। ফ্লিপ বুকের এই যে আমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে ফ্রেম পার সেকেন্ড একটা কথা বলছিলাম না। ফ্লিপ বুক কনসেপ্টটা কি বুঝেছেন? এখানে কিন্তু প্রত্যেকটা পেজে একটা করে ছবি আঁকানো আছে, কিন্তু যখন আমি পেজগুলো উল্টায় একটার পর আরেকটা দেখতেছি, এটা কিন্তু ভিডিও আকারে দেখতেছি। আমার ভিডিও বানানোর কনসেপ্টটা কিন্তু এইটাই, যে ফ্রেম পার সেকেন্ড, মানে প্রত্যেকটা ফ্রেম একটার পর একটা যখন আসবে তখন এটা ভিডিও হিসেবে আমরা দেখবো। ওই যে শুরুতে আমি বললাম যে হচ্ছে ওই ফিল্ম ক্যামেরা কিন্তু ফ্রেম একটা ফ্রেম করে এখানে রেকর্ড হয়। তারপরে যখন অনেকগুলো ফ্রেম এক জায়গায় করে এটা প্লে বাটন প্রেস করা হয় তখন আমরা ভিডিও হিসেবে দেখছি। সবাই কি জিনিসটা বুঝতেছি? জি জি। জি। ভাইয়া ভিডিওটা খুব কনসেপ্ট ভালো লাগছে, এটা দিয়ে নাও আর কি পারলে। ভিডিওটা খুব ভালো লাগছে। এরকম অনেক ভিডিও পাবেন অনলাইনে। জাস্ট হচ্ছে ওই যে আমি যে নামটা বললাম ওই নাম লিখে সার্চ করবেন। যে কি ফ্রেম পার সেকেন্ড ইমেজ ভিডিও। ফ্রেম পার সেকেন্ড ইমেজ না, এটা বলে হচ্ছে, আগে আচ্ছা দেখে শেষ করেন। দেখেছেন তো সবাই না? এটা হচ্ছে ফ্লিপ বুক জি। বলে। হ্যাঁ, ফ্লিপ বুক ভিডিও লিখে সার্চ করলে এরকম অনেক হাজার হাজার ভিডিও পাবেন। কনসেপ্টটা তো আপনারা বুঝেছেন, এই যে ফ্রেম পার সেকেন্ড মানে প্রত্যেকটা সেকেন্ডে কতটা ফ্রেম থাকবে। এটা আমরা যখন ভিডিও এডিট করতে যাব এই শব্দটার সাথে আপনারা মাল্টিপল টাইম আপনাদের দেখা হবে বা কথা হবে যে ফ্রেম পার সেকেন্ড, কত ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিও আউটপুট দেবেন বা কত ফ্রেম পার সেকেন্ডে আপনার ভিডিওটা রেকর্ড হয়েছে। এটা মাল্টিপল টাইম আসবে বা প্রতিদিনই আসতে পারে। এটা ভিডিওতে আপনি শুনবেনই যে ফ্রেম পার সেকেন্ড কত, এর মানে কি ফ্রেম পার সেকেন্ড। আমাদের ভিডিওতে প্রতি সেকেন্ডে হয়েছে যেটা বলতেছিলাম, প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম থাকবে এইটা হচ্ছে এফপিএস এর উপর ডিপেন্ড করে। এই যে ভদ্রলোক নখ দিয়ে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে, ইনি সেকেন্ডে কয়টা পেজ কাটতেছে এটার উপর ডিপেন্ড করে স্মুথনেসটা। প্রতি সেকেন্ডে ফ্রেম যত বেশি হবে আপনার ভিডিও তত স্মুথ হবে। তবে নর্মালি আমরা যে কোনো ভিডিও ধারণ করি 24 পার সেকেন্ড, মানে 24 এফপিএস এ, মানে প্রতি সেকেন্ডে 24টা ছবি থাকে। কিন্তু এটা আমরা হচ্ছে ভিডিও হিসেবে দেখি তো এটা বুঝি না। প্রত্যেকটা সেকেন্ডে আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আপনি যখন একটা ভিডিও দেখতেছেন, 10 সেকেন্ডের একটা ভিডিও, পার সেকেন্ড 60 সেকেন্ড। হ্যাঁ, বুঝতেছেন? সবাই একটু চিন্তা করেন, প্রতি সেকেন্ড মানে হচ্ছে প্রতি মিনিটে 60 সেকেন্ড।
যদি ভাগ করে আমরা বলি 60 সেকেন্ড, পার সেকেন্ডে 24টা ছবি, তাহলে এখন মনে মনে একটা ক্যালকুলেশন করেন যে প্রতি সেকেন্ডে যদি 24টা ছবি হয়, 60 সেকেন্ডে কয়টা ছবি হচ্ছে, 1 মিনিটে কয়টা ছবি হচ্ছে, তার মানে 10 মিনিটের একটা ভিডিওতে কয়টা ছবি হচ্ছে। বুঝতেছেন বিষয়গুলো সবাই? জি। জি, এই জিনিসটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আমার ফ্রেম রেট যত বেশি হবে, এই যে ফ্রেম রেট যেটা বলতেছি, ফ্রেম রেট যত বেশি হবে মানে প্রতি সেকেন্ডে যত বেশি ফ্রেম থাকবে, আমার ভিডিও দেখতে তত স্মুথ হবে। প্রচলিত ফ্রেম রেট হচ্ছে 24, 24-এর বেশিতেও করা হয়, কারণ 24 হচ্ছে একটা ম্যাজিক্যাল বা ব্যালেন্স একটা নাম্বার। হ্যাঁ, 24 FPS এ শুট করলে, আমরা যখন ডিজিটাল ক্যামেরায় শুট করব, এটার একটা আরেকটা শব্দ আছে শাটার, শাটার স্পিড। শাটার স্পিড, এটা ডিজিটাল ক্যামেরা, ওই যে শুরুতে আমরা ডিজিটাল ক্যামেরা দেখেছিলাম, ডিজিটাল ক্যামেরায় আপনার শাটার স্পিড কন্ট্রোল করা যায়। আপনি 24 ফ্রেম রেটে যদি ভিডিও শুট করতে যান, তখন আপনার শাটার স্পিড রাখতে হবে 1/50 রেখে আপনি যখন ভিডিও শুট করবেন, তাহলে এই ভিডিওটা খুবই শার্প আসবে। ওই যে বললাম না প্রতি সেকেন্ডে কতটা ফ্রেম, তার মানে 24 ফ্রেমে যদি করতে চান আপনি ভিডিও শুট, এটা স্মার্টফোনে পারবেন না। স্মার্টফোনে ওদের একটা বিল্ট ইন সেট আপ করা থাকে। এটা যখন আমরা ডিজিটাল ডিএসএলআর ক্যামেরাতে করব, ডিএসএলআর ক্যামেরাতে হচ্ছে এগুলো সবকিছু ম্যানুয়ালি সেট করা যায়। এটা হচ্ছে আপনার একটা ভিডিও যখন রেকর্ড করবেন, তখন লাইট কন্ডিশন বা দিনের কোন সময়ে ভিডিও করতেছেন, এইটার উপর ডিপেন্ড করে আপনার শাটার স্পিড কম বেশি করা লাগতে পারে। তবে ওই যে 24 FPS এ শুট করলে পরে 1/50 শাটার স্পিডে ভিডিও করবেন, খুব সুন্দর একটা ইয়ে আসবে। তারপরে আমরা ওই যে প্রথম দিন আলোচনা করেছিলাম যে স্লো মোশন ফাস্ট মোশন ভিডিও করব, এই 1/50 তে করলে পরে স্লো মোশন করলে খুব সুন্দরভাবে দেখা যায়। তবে কিছু মুভি এখন হচ্ছে 60 FPS এও শুট হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা এখন মনিটরে যে মুভিগুলো দেখতেছি, হাওয়া মুভিটা আমাদের দেশে অনেক ফেমাস একটা মুভি। এই নর্মালি আমরা যে মুভি টুভি দেখি, এগুলো সব কিছু হচ্ছে 24 পার সেকেন্ড, মানে 24 FPS এ রেকর্ড করা। তবে কিছু মুভি এখন আসতেছে, যেমন হচ্ছে এই যে শাটার স্পিড যেটা বলতেছিলাম, শাটার স্পিড এই জিনিসটা সবাই একটু ভালো করে বলছেন। হ্যাঁ, ডিএসএলআর ক্যামেরায় যখন আমরা ভিডিও করি, তখন হচ্ছে শাটার স্পিড দেখেন 1/500 একটা রাখছে, এটা কিন্তু একদম শার্প। তারপরে শাটার স্পিড যত কমতে থাকছে দেখেন সাবজেক্টটা তত ব্লারি হচ্ছে। ওই যে বললাম যে 1/50 বা 1/500 রেখে রাখলে আমার শার্প আসতেছে, আবার যখন শাটার স্পিড কমে যাবে আস্তে আস্তে, তখন আপনার সাবজেক্টটা ব্লারি হইতে থাকে। তা আমরা তো ভিডিও আউটপুট কখনোই ব্লারি দেখতে চাই না, তাই না? আর হচ্ছে এই যে 60 FPS যেটা বলতেছিলাম, এখন অনেক মুভি 60 FPS এ শুট করতেছে। যেমন এই যে অ্যাভাটার আমরা দেখছি নতুনটা, এটা 60 FPS এ শুট করা। আবার হচ্ছে যারা হলিউড মুভি দেখেন, ডেডপুল একটা মুভি করা হচ্ছে, ওইটা 60 FPS এ শুট করা হয়েছে এবং 60 FPS এই দেখুন মানে হচ্ছে এডিট করা হয়েছে। এটা যখন আপনি মুভি দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা মুভ ওরা যে নড়াচড়া করতেছে, এগুলো অনেক স্মুথ। তাই আমরা যখন নিজেরা কাজ করব বা নিজেরা শুট করব ভিডিও, তখন চেষ্টা করব 24 থেকে 30 FPS এ শুট করা। হ্যাঁ, তাহলে ওই যে স্লো মোশন যেটা বললাম, স্লো মোশন বা ফাস্ট মোশন এই জিনিসটা করলে অনেক স্মুথ দেখা যায়। তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কোডাক। কোডাক জিনিসটা কি? এখন আমরা জানলাম যে হচ্ছে ভিডিও একটা চলমান জিনিস, এটাতে অনেক ছবি টবি থাকে। তো এই ছবিগুলা, অনেকগুলা ছবি আমরা 10 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিটের একটা ভিডিও শুট করেছি, এই ভিডিওটা আমার একটা জায়গায় স্টোর করতে হবে। তো স্টোর করতে গেলে একটা কন্টেনারের ভিতর বা কোনো কিছুর একটা ভিতরে রাখতে হবে। তো এই ছবিগুলাকে আলাদা আলাদা ফাইল হিসেবে তো রাখতে পারবো না, তাই না? এগুলোকে আমরা একটা হচ্ছে স্টোর বা একটা ফাইল করে রাখতে হবে। তো এই ফাইল করে রাখতে গেলে কোডেক জিনিসটা আপনারা ভবিষ্যতে দেখবেন, যখন আমরা আউটপুট দিব তখন এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আর কি। তো এই কোডাকের কয়েকটা ভার্সন আছে। এই যে গল্পটা আমি বলতেছিলাম, যে একটা ভিডিওতে কি কি থাকে, একটা ভিডিওতে আমার এরকম অনেকগুলা ছবি থাকে,
ছবির সাথে সাথে ওই ছবিগুলা অ্যাড হয়ে ভিডিও হইলো, ভিডিওর পরে আমার সাউন্ড থাকে, সাউন্ডেরও কিন্তু কয়েকটা ইয়ে থাকে। একটা হচ্ছে আমরা যদি মিউজিক ভিডিও করি, মিউজিক ভিডিওতে একটা মিউজিক থাকতেছে, আবার অনেক জায়গায় অনেক হচ্ছে আরো দুই তিনটা এলিমেন্ট, কোনো কিছু একটা ধরতে গেল বা কোনো কিছু একটা বাড়ি খাইলো। মুভি যদি আমরা চিন্তা করি, মুভির হচ্ছে সাউন্ড কিন্তু কয়েকটা লেভেলে বা কয়েকটা লেয়ারে সাউন্ড দেওয়া হয়। তারপরে আবার হচ্ছে আমরা যখন মুভি দেখি নিচে দিয়ে কিন্তু একটা সাবটাইটেল যায়, আপনারা খেয়াল করবেন সাবটাইটেল যায় একটা, ওইটাতে আমরা ওই যে এসআরটি ফরম্যাট সাবটাইটেল বলে আর কি, এটা ইউটিউবেও আছে। ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখবেন, দেখবেন নিচ দিয়ে লেখা থাকে, ওরা মুখে যেটা বলে ওইটা নিচে আবার লেখা আকারে দেখায়। তো ওইটা হচ্ছে সাবটাইটেল বলি। যে একটা ভিডিওর মধ্যে ভিডিও আছে, সাউন্ড আছে, সাবটাইটেল আছে, সবকিছু মিলাইয়া এই যে প্রোডাক্ট যেটা বলতেছি, সবকিছু মিলাইয়া আমরা একটা বক্সে ভরে রাখবো, কন্টেইনারে রাখবো। এই কন্টেইনার, এই জিনিসটাই হচ্ছে কোডেক আমাদের। ভাইয়া একটু আগের জি স্লাইড। জি। এখানে আসলে কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার হই নাই, আবার একটু চিচির সাউন্ড শুনছি। মানে এটা একটু যদি সংক্ষেপে বলে দেন সংখ্যা হিসেবে, মানে কি বুঝাইছে? আচ্ছা, কোডেক কোডেক জিনিসটা হইলো কি, আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব বা একটা ভিডিও নিয়ে কাজ করব, এটাতে আসলে আমি যেই ডিভাইসে স্টোর করব জিনিসটা, ডিভাইসের ভেতরে আমি যদি ক্যামেরাতে ভিডিও করি অথবা যদি আমি ফোনে ভিডিও করি, এটা তো ফরম্যাট র ফরম্যাট আর এডিটেড ফরম্যাটের ডিফারেন্সটা তো আমরা বুঝি, তাই না? সেটা হচ্ছে যে আমরা ওই যে এডিট করবো, যেটা ভিডিও এডিটিং আমরা যেটা শিখতেছি, ভিডিও এডিটিং মানে হচ্ছে আমরা ওই যে এক্সট্রা এক্সট্রা যে পোর্শন গুলো ওগুলো কেটে ফেলবো, এক্সট্রা যে সাউন্ড গুলো আছে ওগুলো আমরা নয়েজ ক্যান্সেলেশন করবো বা আশপাশ থেকে নয়েজ আসতেছে ওগুলো কাজ করবো। সবকিছু মিলাইয়া এডিট করে ফাইলটা যখন হচ্ছে এক্সপোর্ট করব, তখন ওখানে কোডেক সেট করা লাগবে। হ্যাঁ, কোডেক বলতে আমাদের কাছে 10-12টা ফুটেজ, বা আমরা নর্মাল একটা কনসেপ্ট বুঝি, আমার কাছে 10-15টা এলিমেন্ট আছে, পেন্সিল আছে, খাতা আছে, এটা সেটা অনেক কিছু আছে। এটা আমরা কোথাও ক্যারি করতে গেলে কি করি, একটা ব্যাগের ভেতরে ভরি না? এই কোডেকের কাজটাও তাই। এখানে ভিডিও থাকবে, অডিও থাকবে, সাবটাইটেল থাকবে, সবকিছু মিলাই একটা কন্টেইনারে রাখতেছি আমরা, যেরকম সবকিছু মিলাই একটা ব্যাগের মধ্যে ধরে ব্যাগটা ক্যারি করতে। কনসেপ্ট হচ্ছে এইটাই, ঠিক আছে? আমরা যখন ভিডিও এক্সপোর্ট করব, তখন এক্সপোর্ট করার সময় ওখানে কোডেক সেট করা যাবে, যে এটা কোন কোডেকে থাকবে। কোডেক আমরা কেন করব, এটা কোশ্চেন আসতে পারে। কোডেক আমরা এই জন্যই করব যে হচ্ছে আমার ফুটেজটা আমি যদি হচ্ছে হিসেবে কম্পিউটারে স্টোর করি, বা ফুটেজটাই যদি আমি পিসিতে নিয়ে ওটা এডিট করার চেষ্টা করতেছি, তখন কিন্তু পিসিতে একটু প্রেসার পড়বে। হ্যাঁ, কারণ না ওইটার সাইজ অনেক বড় হবে। এটা তো আমরা সবাই বুঝি যে ফুটেজের সাইজ সবসময় বড় হয়, আর এডিটেড ফুটেজের সাইজ সবসময় ছোট হয়। তো এই এডিটেড ফুটেজ ছোট করার জন্যই আমাদের এই কোডেকটা ইউজ করতে হবে। এটা আমরা যখন ভিডিও এক্সপোর্ট করব তখন আমরা কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট আমরা জিনিসগুলোর সাথে পরিচিত হচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা যখন কাজ করব তখন সামনে আসলে আমরা যাতে বুঝতে পারি ইজিলি যে কোনটা কোন কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে? জি জি। এই কোডেকের কাজ এইটাই। কোডেকের কাজ হইলো জিনিসটাকে একটা প্রসেস করে ওটার ভেতরে, মানে একটা কন্টেইনারের ভেতরে বা সিঙ্গেল একটা ফাইলে ইয়ে করে রাখা। কোডেক তো তাহলে অনলাইন একটা প্ল্যাটফর্ম? অনলাইন প্ল্যাটফর্ম না, এটা আমরা যখন হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করব, আগে আমরা যে কয়টা জিনিসই বলেছি, কোডেক বলেছি একটা, ফ্রেম রেট বলেছি একটা, তারপরে রেজুলেশন বলেছি একটা, যে কয়টা টপিক আমি বলেছি এগুলো হচ্ছে আমরা যখন ভিডিও এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার সময় এই জিনিসগুলো আমাদের সামনে আসবে। তখন ওইখানে আমাদের এই কি বলবো, এই মাইলস্টোন গুলো আমাদের সেট করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে, যে এইটার রেজুলেশন এত হবে, রেজুলেশন সিলেক্ট করলাম, এটার ফ্রেম রেট কত হবে, ফ্রেম রেট সিলেক্ট করলাম, তারপরে এটা কোন কোডেকে হবে, কোডেক সিলেক্ট করতে হবে। সবগুলা সিলেক্ট করে আমরা যখন ভিডিওটা এক্সপোর্ট করব, তখন আপনার ফাইনাল আউটপুটটা পাবেন। বা এটা যে কোনো ডিভাইসে প্লে হবে, বা আপনার কাছে ক্লায়েন্ট, ওই যে অ্যাসপেক্ট রেশিওটা কথা বলেছিলাম, ক্লায়েন্ট যখন আপনাকে বলে দিবে যে আমার এত সাইজে ভিডিওটা লাগবে, ওই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি হচ্ছে ওই প্ল্যাটফর্মের কথা চিন্তা করে ওই অ্যাসপেক্ট রেশিওটাও আপনার এক্সপোর্ট দেওয়ার সময় সেট করতে হবে। ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় পরে যখন আমাদের সামনে আসবে, আমাদের যাতে তখন এক্সপ্লেন করতে না হয় যে হচ্ছে ভাইয়া এই জিনিসটা কি, এটা তো বুঝি নাই, এটা কি কাজ করে।
ওই জন্যই আমি আর কি কাজ শুরু করার আগেই আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে কোনটার কি কাজ। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই, ক্লিয়ার। জি। এখন হচ্ছে যে বিট রেটও এইরকম আরেকটা জিনিস। আমরা ভিডিওতে ধরেন এখন সবকিছু করে ভিডিও আমাদের রেডি, এখন এই ভিডিওটাকে ওই যে এক্সপোর্ট দিব যেটা বললাম, এক্সপোর্ট দিতে গেলেই এই বিট রেট নামে একটা জিনিস দেখাবে যে আপনি কত বিট রেটে এটা এক্সপোর্ট করবেন। তো ভিডিওটার বিট রেট হইলো ভিডিওতে কতটুকু ইনফরমেশন থাকবে, এটা হচ্ছে বিট রেটের উপর ডিপেন্ড করে। যেমন একটা ভিডিওকে হাই বিট রেটে এক্সপোর্ট দিলে পরে যে সাইজ আসবে, বিটরেট যখন আমি সেম ভিডিওটাকে বিটরেট কমায় এক্সপোর্ট দিব তখন এটা সাইজ কমার সাথে সাথে কি হবে বলেন তো, এটার ভিতর থেকে ইনফরমেশনও কমে যাবে। কারণ ওই যে কোডেকের বিষয় যেটা আমি দেখাইলাম, তারপরে একদম শুরুর দিকে ওই যে পিক্সেলের একটা ব্যাপার দেখাইছিলাম যে পিক্সেল যত কম ডিটেল তত কম, পিক্সেল যত বেশি আমার ভিডিওর শার্পনেস তত বেশি। তো ওই ভিডিওর শার্পনেস আমি বাড়ানোর জন্য আমি রেজুলেশন বাড়াইলাম, রেশিও ঠিক করলাম, তারপরে একদম লাস্ট স্টেজে এসে আমার বিট রেটটাও ঠিক করে দিতে হবে যে কত বিট রেটে আমি এক্সপোর্ট দিতে চাই। তো বিট রেট একটু বেশি রাখলে পরে আমার ডিটেইলিংটা বেশি থাকবে। বিট রেট যদি আমি কমায় দেই ভিডিওর সাইজ কমানোর জন্য, হ্যাঁ একটা লেভেল পর্যন্ত আমি বিট রেট রেখে বাকিটা আর দেওয়ার দরকার নেই, কারণ আমার হচ্ছে মাথায় আছে যে আমি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও রেডি করতেছি। সাপোজ আমি ইউটিউবের জন্য করতেছি না ফেসবুকের জন্য করতেছি, ফেসবুকের জন্য বিটরেট একটু কমই লাগে। ইউটিউবে যেহেতু মাল্টিপল রেজুলেশন আপলোড দিয়ে করা যায়, মানে মাল্টিপল রেজুলেশনে দেখা যায়, এখানে বিটরেটটা একটু বাড়ায় দিয়ে করতে হয়। এটা আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব তখন দেখবো ইনশাল্লাহ। তো এই যে বিটরেট যেটা বলতেছিলাম যে বিটরেট কমায়ে এক্সপোর্ট করলে পরে সাইজ কিন্তু কমার সাথে সাথে ডিটেল ফল করবে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। ওই যে সোশ্যাল মিডিয়া যেটা বললাম আমি অলরেডি একবার, হেল্প পেজ আছে, সোশ্যাল মিডিয়ার হেল্প পেজ আছে, ইউটিউবের হেল্প পেজ আছে, ইনস্টাগ্রামে আপলোড করবেন আপনারা, ইনস্টাগ্রামের ওয়েবসাইটেরও হেল্প পেজ নামে একটা পেজ থাকে ওদের, গুগল করলেই হবে যে ইউটিউব হেল্প পেজ বা ইউটিউব ভিডিও সেটিংস, আপলোড ভিডিও সেটিংস এরকম নামে আপনারা সার্চ করলেই প্রত্যেকটা ওয়েবসাইট যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আমাদের, বা আপনি আপনার কোনো ভিডিও এডিট করবেন করে ওইটা টিভিতে দেখাবেন বা সিনেমা হলে দেখবে, ওইখানকার একটা সেটিং আছে, ওইটা আপনি গুগল করলেই পাবেন। ওইখানে আপনাকে বলে দেবে ওরা যে আপনাকে কোডেক কত দিতে হবে, বিট রেট কত দিতে হবে, আপনার রেজুলেশন কত রাখতে হবে, এই যে ছোট ছোট জিনিস যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো বলে দিবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা যখন কাজ করব তখন আমাদের মাথায় এমনি চলে আসবে যে এটা এই ভিডিও, এটার সেটিং এটা হবে। এখন হয়তো আমাদেরকে এগুলো লিখে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ার জন্য এত, সোশ্যাল মিডিয়া কোনটা, টিকটকের জন্য এত, ফেসবুকের জন্য এত, ইউটিউবের জন্য এত। এই জিনিসগুলা আমরা একটু পড়াশোনা করব, হ্যাঁ সবাই মিলে একটু আমরা নেটে ঘাটাঘাটি করব, ঘাটাঘাটি করে এই রেশিও গুলা বা এই সেটিং গুলা নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য আমরা একটা নোট করব, একটা নোটবুক অবশ্যই সাথে রাখবো। এখন ছোট ছোট অনেক বিষয় হয়তো আমি ক্লাস নেওয়ার সময় বলবো, এগুলো হয়তো পরবর্তীতে আবার জানতে গেলে হবে কি ওই পুরা ভিডিও আপনার দেখতে হবে, আবার ভিডিও ক্লাস ভিডিও দেখে দেখে ভাইয়া ওই সময় কি বলছিল আবার দেখতে হবে, তো অনেক সময় নষ্ট হবে। হ্যাঁ, তো যখন আমি বলতেছি আমার সাথে সাথে শুনে শুনে সাথে সাথে আপনি নোট করে ফেলবেন। সব কথার তো আর দরকার নাই, হয়তো ছোট একটা জিনিস আপনি নোট করে রাখলেন, পরবর্তীতে ওই নোটটা ওই লাইনটা দেখলে আপনার মনে পড়বে, আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে বলছিল যে এখানে এই জিনিসটা লাগবে। এরকম ছোট 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 নোট করবেন, এটা আপনার ভবিষ্যতেও কাজে দিবে। হ্যাঁ, সবাই এই কাজটা করবো ইনশাল্লাহ। আর এই সব কিছু দেখে ওই যে বিটরেটের বিষয় যেটা বললাম, বিটরেট না শুধু সবগুলো বিষয়ে ওয়েবসাইট গুলোতে আমরা রিসার্চ করব, রিসার্চ করে কোন প্ল্যাটফর্মে কোন সেটিং হয় এগুলো নোট করে রাখবো, তাইলে ওই প্ল্যাটফর্মে আমি যখন সবকিছু মেনে ওদের নিয়ম অনুযায়ী সবকিছু মেনে ভিডিও আউটপুট দিয়ে আসবো, অবশ্যই অবশ্যই আমাদের এটা বেস্ট রেজাল্ট হবে। হ্যাঁ, বেস্ট রেজাল্ট হবে, এবং এই যে ইউটিউবে যেটা বলে, ইউটিউব না সোশ্যাল মিডিয়া যেটা বলে যে রিচ পাবে, ভাইরাল হবে। হ্যাঁ, ভাইরাল যেটা বললাম আর কি, ভাইরাল হবে। আচ্ছা, পরবর্তীতে আমার স্লাইড এখানে শেষ। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে
প্রফেশনাল ভিডিও আমরা এডিট করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমি বলেছিলাম যে টিপস এন্ড ট্রিক্স আমরা বলবো। তো ওই যে শুরুর দিকেও একবার বলেছি যে ভিডিও এডিটর একটা গল্প সাজাবে, একটা গল্প সে হচ্ছে অনেকগুলো ক্লিপ এক জায়গায় করে কোন ক্লিপটা আগে হবে, কোন ক্লিপটা পেছনে হবে, এই জিনিসটা করবে। এটা হচ্ছে ভিডিও এডিটরের কাজ। তো আপনি যখন একটা ভিডিও এডিট করবেন তখন আপনাকে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। যেমন আমি যদি পয়েন্ট আকারে বলি, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমোশন। ইমোশন বলতে হচ্ছে গল্পটা আমার কি ধরনের। আমরা তো মুভি দেখি, সব মুভি কিন্তু এক ধরনের না। কোনো মুভি থাকে অ্যাকশন, কোনো মুভি থাকে ড্রামা, কোনো মুভি থাকে হচ্ছে লাভ স্টোরি বা রোমান্টিক বলে, কোনোটা আবার হরর বলতেছে। প্রত্যেকটা মুভি কিন্তু প্রত্যেকটা মুভির থেকে আলাদা, হ্যাঁ। তো মুভির ইমোশনটা কি এটা আমাদের বুঝতে হবে। আমরা যখন কোনো একটা ভিডিও করব, আমরা মাথায় চিন্তা করে নিব যে আমার এইটার থিমটা কি। আমি কোথাও বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে ভিডিও করছি, ট্রাভেল ব্লগ যেটা, এটার থিমটা কি। আমি যেখানে ঘুরতে গেছি ওইখানকার যে জিনিসটা দেখাচ্ছি, এটা কি আসলে রিক্রিয়েশনের জন্য বা মানে আপনারা আনন্দ নেয়ার জন্য এটা দেখতেছেন, নাকি কোনো হিস্টোরিক প্লেসে গেছেন। অনেক হিস্টোরিক প্লেস আছে আমাদের, মানে অনেক মানে রাজার আমলের স্থাপনা হইতে পারে বা অন্যান্য অনেক কিছু হইতে পারে। আশা করি সবাই বুঝতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। ইমোশন, ইমোশন জিনিসটা হচ্ছে জরুরি। আপনার এটা ভিডিও এডিট করার আগে এটা মাথায় নিয়ে নিতে হবে যে আমি মানুষজনকে কি বুঝাইতে চাচ্ছি। এটা গেল হচ্ছে 1 নাম্বার। এটা আপনি যখন বুঝে যাবেন যে এই স্টোরিটা কি বা গল্পটা কি, তখন আপনার ওই ফুটেজ গুলো রিঅ্যারেঞ্জ করতে ইজি হবে। মানে গল্পটা, ওই যে গল্প যেটা বারবার বলতেছি যে গল্প, গল্পটা আপনার মাথায় আগে সেট করে নিতে হবে। আর মাথায় সেট করতে হইলে আপনার একটা স্টোরি বা একটা স্ক্রিপ্ট, আপনি যখন একটা ভিডিও করবেন বা একটা ফুটেজ করবেন, আপনার একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে। স্ক্রিপ্ট বলতে কিরকম, ওই ইয়ে ভাইয়ের কথাই বলি আমি, কি বলবো, ট্রাভেল ব্লগের কথা যে বললেন নাসির ভাই। ট্রাভেল ব্লগ করতে গেলে একটা মানুষ যখন ট্রাভেল করতে যাচ্ছে, ট্রাভেল করতে গেলে আপনি মানুষকে কি দেখাবেন যে এই জায়গায় মানুষ কিভাবে আসবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রায়োরিটি। আপনি প্রথমে দেখাইলেন যে এই জায়গায় মানুষ এইভাবে ঢুকতেছে বা এইভাবে আসতেছে। আপনি বাসে আসেন বা ট্রেনে আসেন বা প্লেনে আসেন, এইভাবে আসতেছেন, এসে আপনি নামলেন। নামার পরে আপনি এখান থেকে আবার হয়তো বাসে বা হেঁটে আপনি ওই জায়গাটাতে পৌঁছাইতে পারবেন। এটা গেল স্টেপ 2। তারপরে আপনি ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য আপনি কোনো একটা ট্যাক্সি ভাড়া করলেন বা কোনো একটা অটো ভাড়া করলেন, করে আপনার ডেস্টিনেশন অনুযায়ী যাচ্ছেন। এটা হচ্ছে স্টেপ 2 তে আছি আমরা। স্টেপ 3 হচ্ছে আপনি ওই জায়গাটাতে এই ডোর দিয়ে বা এই রাস্তা দিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন। এটা হলো স্টেপ 3। এই যে স্টেপ গুলা, এই স্টেপ গুলাই হচ্ছে স্ক্রিপ্টের আন্ডারে পড়ে, হ্যাঁ। আমি যে স্ক্রিপ্টের কথা বলতেছি, এই স্ক্রিপ্টটা ভিডিও এডিটরের জানতে হবে। যদি আপনি নিজের জন্য ভিডিও করেন, যদি নিজের জন্য ভিডিও করেন তাহলে আপনি একটা স্ক্রিপ্ট আগে লিখে ফেলবেন যে আমি ভিডিওতে কি দেখাইতে চাই। অনেক সময় আমি নাসির ভাইয়ের কথাই বলি, নাসির ভাই যেহেতু ট্রাভেল ব্লগের কথা বললো, নাসির ভাই কোনো একটা জায়গা নিয়ে ট্রাভেল ব্লগ বানাবে, তাহলে ওনার একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে যে আমি কোথায় যাব। কোথায় যাব এটা হচ্ছে ডেস্টিনেশন, কিন্তু ওইখানে যাওয়ার প্রসেসটা আমি কিভাবে দেখাবো। নাসির ভাই হয়তো গিয়ে ডিরেক্ট সরাসরি লোকেশনে পৌঁছায় গেছে, কিন্তু উনি আসার সময় বাসে করে আসতে বা ওনার বাসা থেকে বের হওয়ার পর থেকে যে স্টেপ গুলা ওইগুলো ভিডিও করতে ভুলে গেছে। উনি কি করলো, আগেই জায়গা মতো পৌঁছায় ওইখানকার লোকেশনটার ভিডিও করলো। আসার সময় তো উনি ওই রাস্তাতেই ব্যাক করতেছে। উনি তখন ওই রাস্তাতে ব্যাক করার সময় ওই ভিডিও গুলো রিভার্স আবার নতুন করে কালেক্ট করলো বা নতুন করে রেকর্ড করলো। তাহলে কি হইলো, আমরা প্রথম পাইলাম হচ্ছে লাস্টের ভিডিও, আর শুরুর ভিডিও গুলো পাইলাম পরে। তাহলে এইটা কিন্তু যদি স্ক্রিপ্ট লেখা থাকে যে হচ্ছে আমি এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করব, স্ক্রিপ্ট দেখে দেখে সিন 1, মানে 1 নাম্বার সিনে থাকবে আমি বাসা থেকে বেরোচ্ছি। 2 নাম্বার সিনে থাকবে যে আমি ফ্লাইটে উঠতেছি বা ট্যাক্সিতে উঠতেছি বা গাড়িতে উঠতেছি। 3 নাম্বার ইয়েতে থাকবে যে আমি ওখানে গিয়ে নামছি, মানে আমি ওখান থেকে হেঁটে ডেস্টিনেশনে পৌঁছাইছি। এটা হচ্ছে 3 নাম্বার সিন। এটা যদি আমি রিভার্স করি, রিভার্স করলেও আমি যখন ফুটেজ গুলো নিয়ে তখন যখন আমি এডিট করতে বসবো, তখন আমার স্ক্রিপ্ট দেখে দেখে
স্ক্রিপ্টে যেভাবে আমি সাজাইছি ওইভাবে আমার ফুটেজ গুলা রিঅ্যারেঞ্জ করতে হবে। এইটাই হচ্ছে স্ক্রিপ্টিং। সবাই বুঝতেছি তো নাকি? জি। আমার কথা কি বেশি হয়ে যাচ্ছে নাকি? আজকে শেষ করে দিব নাকি শেষ মানে আমার অবশ্য ক্লাসও আর অল্প আছে, মানে গল্প শেষের দিকে। নেক্সট ক্লাস থেকে তো প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে। করেন ভাই। জি। স্ক্রিপ্টের বিষয়টা তো সবাই ক্লিয়ার না? স্ক্রিপ্টটা কিন্তু খুব জরুরি। জি জি জি। স্ক্রিপ্ট আমরা ইমোশন বুঝলাম, যে আমার ফার্স্টে বুঝতে হবে গল্পটা কিরকম, গল্পটা কিরকম আমি মানুষকে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু তে আসে হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা যেটা বললাম, যে গল্পটা আমরা কিভাবে মানুষকে দেখাবো, কিভাবে প্রেজেন্ট করব। আর যদি আমরা থার্ড পার্টি কারোর জন্য কাজ করি, এটা গেল আমি নিজের কথা বললাম, যে নিজে যদি কোনো ভিডিও এডিট করে নিজে কোনো প্ল্যাটফর্মে আপলোড করি। আর যখন আমি মানুষের সাথে কাজ করব, মানুষ যখন আমাকে একটা মিউজিক ভিডিও এডিট করতে দিচ্ছে, মিউজিক ভিডিওরও কিন্তু এরকম স্ক্রিপ্ট থাকে। বা মানুষ যখন আমাকে একটা নাটকের কাজ এডিট করতে দিচ্ছে, মানুষ যখন আমাকে একটা মুভির কাজ এডিট করতে দিচ্ছে, এটা প্রত্যেকটার কিন্তু স্ক্রিপ্ট থাকে। স্ক্রিপ্ট অনুযায়ী ওনারা ভিডিও শুট করে, স্ক্রিপ্ট অনুযায়ী পরে কিন্তু এডিট হয়। ওইখানে কিন্তু লেখা থাকে সিন ওয়ান, সিন টু, সিন থ্রি, এরকম কিন্তু লেখা থাকে। হ্যাঁ, আপনারা আবার হচ্ছে ওই ইউটিউবে বা অন্য জায়গায় এরকম অনেক সময় ভিডিও শুটিং যখন দেখবেন, ওরা একটা কাঠের মধ্যে এরকম নাম লেখে, নাম লিখে ক্যামেরার সামনে গিয়ে এরকম একটা বাড়ি দেয়। এটা কি কেউ দেখেছেন? জি ভাই, জি, এটা হচ্ছে মুভি শুটিং এর সময়। হ্যাঁ, মুভি শুটিং এর সময় এটা কেন করে, কেন করে? এটার কারণ হইলো ওই কাঠের টুকরাটার মধ্যে ওইখানে লেখা থাকে যে এটা ডেট এত, সিন এত, টেক এত। এই টেক, এই গল্পগুলা কিন্তু ওই যে স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকে, যে টেক নাম্বার ওয়ান, টেক নাম্বার টু, টেক নাম্বার থ্রি। এই টেকটা যখন ভিডিও এডিটর ফুটেজ গুলো পাবে, ফুটেজ গুলো তো অনেক ফুটেজ, হাজার হাজার ফুটেজ পাবে, হাজার হাজার ফুটেজ থেকে ও তখন স্ক্রিপ্ট অনুযায়ী দেখবে যে কোন টেকের পরে কোন টেকটা বসাইতে হবে। তো ওই যে টেক ওয়ান, শর্ট ওয়ান, টেক টু, বাড়ি দিয়ে চলে গেল। এডিটর যখন ওই জিনিসটা দেখবে, দেখে বুঝবো আচ্ছা এটা শর্ট ওয়ান, টেক টু। তার মানে স্টোরি দেখে, স্ক্রিপ্ট দেখে ও তখন ওই ভিডিওটাকে কান দিয়ে নিয়ে এসে সেকেন্ড লাইন বা থার্ড লাইন বা ফার্স্ট লাইনে বসাবে। এটা হচ্ছে ওই যে স্ক্রিপ্টের কথাটা আমি বললাম। তারপরে স্ক্রিপ্টিং আপনার হয়ে গেল, স্ক্রিপ্টিং অনুযায়ী আপনার ফুটেজ গুলো পাইলেন। কিন্তু সেক্ষেত্রে আপনি অবশ্যই যার কাজ করবেন ওকে বলবেন যে আমাকে ভিডিওর সাথে সাথে অবশ্যই একটা স্ক্রিপ্ট প্রোভাইড করবেন। তখন আপনার স্ক্রিপ্ট দেখে ভিডিও ফুটেজ গুলো মিলাইতে সোজা হবে। না ছাড়া আপনি তো ওইটার গল্প জানেন না, বা আপনি ওইটাতে যখন শুট করা হয়েছে তখন তো আপনি ছিলেন না, আপনি গল্পটা বুঝবেন কিভাবে বা ইমোশনটা বুঝবেন কিভাবে, যে কোন স্টেজের পরে কোন স্টেজ হবে। তো এই জন্য স্ক্রিপ্ট অবশ্যই কালেক্ট করে নিবেন যখন কাজ করব, বা যখন নিজের জন্য কাজ করব তখন অবশ্যই একটা স্ক্রিপ্ট আগে লিখবো, তারপরে ভিডিও রেকর্ড করব। বা যারা আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবো ইউটিউব বা ফেসবুক, যখনই কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব তখন সবার আগে একটা স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট লিখে প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা এলিমেন্ট কালেক্ট করে আলাদা আলাদা ফোল্ডার করব, আলাদা আলাদা ফোল্ডার করে ওখান থেকে নিয়ে নিয়ে কাজ করবো। তাহলে হবে কি, কাজটা করতে অনেক ইজি হবে, বারবার আপনার খুঁজতে হবে না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ফ্রেম ডিউরেশন। ফ্রেম ডিউরেশন বলতে আমরা যখন মুভি দেখি তখন দেখি মাল্টিপল ক্যামেরা কিন্তু আমাদেরকে দেখায়, বা মাল্টিপল সিন আমাদেরকে দেখাচ্ছে। এখন থেকে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা মাথায় রেখে যদি কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ফ্রেম বা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাকে কত সেকেন্ড ওইটা দেখাচ্ছে। এটাই স্ট্যান্ডার্ড হইলো 4 থেকে 5 সেকেন্ড প্রত্যেকটা ফ্রেম থাকবে। 4 থেকে 5 সেকেন্ডের বেশি যখন কোনো একটা ফ্রেম থাকে তখন না একটু মানুষের মধ্যে একটু বোরিংনেস চলে আসে, ভিডিওটা দেখতে তখন একটু বোর লাগে। আর যখন মাল্টিপল ক্যামেরা সাক্ষাৎ করে চেঞ্জ হইতে থাকে, বা একটা জায়গা আপনাকে দেখাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে, যখন আপনাকে দেখাইতে থাকে আপনার জিনিসটা দেখতে ভালো লাগে। তারপরে আরেকটা পয়েন্ট, সেটা হলো যে ক্লোজ আপ শট নিতে হবে। আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন, আপনার ওভার দ্য শোল্ডার একটা ভিডিও নেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনার পিছন থেকে ক্যামেরা ধরে আছে, আপনি একজনের সাথে কথা বলতেছেন, ওই লোকটা আপনার কথা শুনতেছে, তখন কিছু ক্লোজ আপ শট রাখলেন, আই কন্ট্যাক্ট শট বা আই শট বলে এগুলোকে, আই শট নিলেন। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থাকলে পরে একটা কম্পোজিশন বা একটা ভিডিও দেখতে সুন্দর লাগে।
তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ভেরি দ্য পিস অ্যান্ড রিদম, মানে হচ্ছে গতি এবং ছন্দ পরিবর্তন। গতি এবং ছন্দ পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমরা যখন ভিডিওর সাথে মিউজিক অ্যাড করি, যেমন একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে চলে যাচ্ছে, এটার সাথে সাথে আপনার মিউজিকটাও যদি ওই রকম ম্যাচ করাইতে পারেন, তাহলে ভিডিওটা দেখতে অনেক ইন্টারেস্টিং হয়। যে একটা বেস দিল, বেস দেওয়ার সাথে সাথে আপনার সিনটা চেঞ্জ হয়ে যায়। এটা যখন আমরা হলিউড মুভি দেখি তখন আমরা একটু সাউন্ড বাড়াই, মানে আমি আমার পার্সোনাল কথা বলি, আমি সবসময় মুভি দেখি একটু বেশি ভলিউম দিই, আমার কাছে ভালো লাগে। কেন? ওই যে মিউজিকটার সাথে সিনের যখন মিলটা আসে, তখন জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়। এটা আপনাকে কনসেন্ট্রেট করতে বা মুভির সাথে আপনাকে কানেক্ট করতে সুবিধা দেয় আর কি, বা এটা আরো ইন্টারেস্টিং বুঝায়, যেটা বলতেছি। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ইউজ কালার এন্ড লাইটিং। এই যে আলোর আলোর ব্যবহার, এটা হচ্ছে আপনি রাতের কোনো সিন দেখাচ্ছেন, রাতের কোনো সিন দেখাইতে গিয়ে আপনি যদি একদম লাইট মনে করেন সব অফ করে দিচ্ছেন, অন্ধকার, আপনার সাবজেক্টই দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। একটু কিন্তু আলোর ব্যবহার করতে হবে। এই যে ছবি, এটা আমি বললাম যে অনেকগুলো ছবি মিলে একটা ভিডিও হয়, সেই ছবি বা আলোকচিত্র, ছবি যেটা ফটো বলি আমরা, ফটো মানে আলোকচিত্র। আলোকচিত্র কেন বলে? যে আলোর চিত্র, আলোর প্রতিফলনটাই হচ্ছে আলোকচিত্র। তো লাইটটা ভিডিওগ্রাফি বলেন বা ফটোগ্রাফি বলেন, এর জন্য কিন্তু খুবই খুবই দরকারি। আপনি কিন্তু একটা সিনকে খুব ইন্টারেস্টিং করে আপনি প্রেজেন্ট করতে পারেন শুধুমাত্র লাইটের ব্যবহারের মাধ্যমে। একটা সানসেটের টাইম দিবেন, সানসেটের টাইমের আপনার একটা ভিডিও করতেছেন, ভিডিওর একটা শুট, ভিডিওর একটা শুট করার সময় আপনি একটা মুভি করতেছেন বা একটা নাটক করতেছেন বা একটা মিউজিক ভিডিও করতেছেন, করার সময় আপনার মিউজিক ভিডিওটা শেষ শেষ হইলো একটা সানসেটের ভিডিও দিয়ে বা সানসেটের একটা ক্লিপ দিয়ে শেষ হইলো। ইমোশনটা কিন্তু অন্যরকম হয়ে গেল, যে জিনিসটা শেষ, সূর্য ডুবে যাচ্ছে, জিনিসটা শেষ হয়ে গেল। বা একটা ভিডিও শুরু হচ্ছে, সূর্য উঠতেছে, একটা ভিডিও শুরু হচ্ছে, আপনি ইমোশনটা চিন্তা করেন ভেতরে, মানে ওইটা কিন্তু মানুষজন কনসিয়াসলি ওইদিকে চলে যাবে যে সূর্য উঠতেছে মানে কোনো কিছু একটা শুরু হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে মানে কোনো কিছু একটা শেষ হচ্ছে। এটা কিন্তু সাবকনসিয়াসলি মানুষজন বোঝে। আর ভিডিও এডিটরের কাজ কিন্তু এটাই, যে গল্পের মধ্যে মানুষকে ঢুকায় ফেলা। এগুলো কিন্তু এই যে ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো ব্যবহার করে আপনি করতে পারবেন। সাউন্ড ব্যবহার করে করতে পারবেন, আলো বা লাইট ব্যবহার করে করতে পারবেন। তারপরে এই যে শট নেয়ার যে টেকনিক বললাম, ক্লোজ শট নিলেন, ক্যামেরা চেঞ্জ করে শট নিলেন, এগুলো করতে পারবেন। তারপরে ওই যে ডিউরেশন যেটা বললাম, ডিউরেশন, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট 4 থেকে 5 সেকেন্ড আপনি প্রত্যেকটা শট রাখলেন। মাল্টিপল ক্লিপস নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা ক্লিপসের ডিউরেশন 4 থেকে 5 সেকেন্ড, কারণ প্রত্যেকটা ক্লিপ আপনি এক জায়গায় দাঁড়ায় নিচ্ছেন, পরবর্তী ক্লিপ আরেকটা জায়গায় দাঁড়ায় নিচ্ছেন। এগুলো দিয়ে গল্পটাকে স্ট্রং ভাবে প্রেজেন্ট করা যায়। তারপরে লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সাউন্ড ইফেক্ট আর ভয়েস ওভার। সাউন্ড ইফেক্ট হচ্ছে ওই যে প্রথমেই বললাম রিদমের সাথে, যে সিনের সাথে আমার সাউন্ড চেঞ্জ হচ্ছে, এটা মানুষকে গল্পের মধ্যে টেনে নেয়। আপনি সাউন্ড ইফেক্ট কোনটা ইউজ করবেন? একজন একজনকে চর দিল, চর দেওয়ার সময় কিন্তু অত আওয়াজ হয় না, এটা কিন্তু চরের আওয়াজটা পরে অ্যাড করা হয়। সরি, এটা আমি চর বললাম মজা করার জন্য আর কি। এরকম অনেক ছোট ছোট এলিমেন্ট থাকে ভয়েস ওভার। তারপরে হচ্ছে ভয়েস ওভার। ভয়েস ওভার হচ্ছে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আমাদের যখন মুভি বা নাটক এগুলো শুট করা হয়, এগুলো কিন্তু পরবর্তীতে আবার সাউন্ড রেকর্ড করা হয়। সাউন্ড রেকর্ড কিভাবে করে? ওই যে শুরুর দিকে আমরা স্ক্রিপ্টের কথা বললাম, স্ক্রিপ্ট দেখে সাউন্ড রেকর্ড করা হয়, কোন সিনে কোন কথাটা আছে বা কোন সিনে কোন ডায়লগটা আছে, এইটা ওই যে স্ক্রিপ্ট দেখে দেখে তখন হচ্ছে আবার এই আমাদের নায়ক নায়িকা বলেন বা আর্টিস্ট বলেন, এনারা রেকর্ড করে। রেকর্ড করে রেকর্ডেড ফাইল, অডিও ফাইলটা আপনি পাবেন আলাদা, ভিডিও ফাইল আপনি পাবেন আবার আলাদা। তারপরে ওই যে ওনারা ওইখানে আবার স্ক্রিপ্ট দেখে দেখে ওইখানে ডায়লগ ডেলিভার করতেছে, ওনার লিপসিং দেখে অডিওটা কেটে কুটে কেটে বাদ দিয়ে ভিডিওর সাথে ওইটা কানেক্ট করতে হবে বা ওইটার সাথে সিঙ্ক করতে হবে। এই যে এই কাজটাই কিন্তু ভিডিও এডিটরের কাজ, কাটছাট জোড়া দেয়া, এটাই ভিডিও এডিটরের কাজ। গল্পটা বোঝা, এটা ভিডিও এডিটরের কাজ।
সবকিছু মিলাইয়া সুন্দরভাবে গল্পটাকে সাজানো, ভয়েস ওভার দেয়া, সাউন্ড ইফেক্ট দেয়া, লাইটটা আমরা ওই যে ভিডিও এডিট যখন করব তখন অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করব। অ্যাডজাস্টমেন্টে আপনি একটা ভিডিওর লাইট কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তবে কি, আপনার যদি ক্যামেরাম্যান ভালো হয়, আপনার যদি ডিরেক্টর ভালো হয়, তাহলে এই যে কালারের বিষয়টা বা লাইটের বিষয়টা এনারা মাথায় রেখেই ওই জিনিসটা করবে। ওই জিনিসটা তখন ভিডিও এডিটরের জন্য অনেকটা হেল্প হয়। কিন্তু ওনারা যখন ফুটেজ গুলো আপনাকে দিবে, ওনারা তো ফরম্যাটে দিবে। ফরম্যাটে আপনি কালার অতটা ভালো বুঝবেন না বা অডিয়েন্সও বুঝতে পারবে না। ওই কালার কারেকশনটা বা ওই অডিওটা এডিট করে ওই ভিডিওটা একটু কাট কাট করে এই যে ছোট ছোট জিনিসগুলো, এলিমেন্ট গুলো এক জায়গায় অ্যাড করে ফাইনালি যখন পুরা টাইম লাইনটা আপনার সাজাবেন, পুরা গল্পটা আপনি সাজাবেন, তখন আপনি নিজে বসে ওটা বারবার বারবার দেখবেন যে আমাকে গল্প যেটা বলতে বলা হয়েছে, গল্পটা কি আমি ঠিক মতো বলতে পারছি। আচ্ছা, এখানে একটা স্পেশাল সাউন্ড অ্যাড করলে খুব সম্ভবত মানুষজন একটু দেখে মজা পাইতো বা জিনিসটা কানেক্ট করতে ইজি হইতো। এই ছোট 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 জিনিস আপনি অ্যাড করবেন। অ্যাড করে যখন ফাইনাল এক্সপোর্ট দিবেন, তখনই এই যে আমরা এখন যেটা দেখি, মুভি দেখি বা কি বলি, ভিডিও, একটা গান দেখতেছি বা একটা নাটক দেখতেছি, এই যে আমরা কিন্তু ইজিলি বসে থেকে দেখতেছি, কিন্তু এই জিনিসটা এডিট করার পেছনে দেখবেন এরকম একজন ভিডিও এডিটরের অনেক ঘন্টা বা অনেক দিন বা অনেক সপ্তাহ বা অনেক সময় অনেক বছরও চলে যায় এডিট করতে করতে। এটা ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপর, গল্পের উপর বা মুভির উপর। ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনারা মাথায় রেখে যখন একটা গল্প বলবেন বা ভিডিও এডিট করবেন, তখন অবশ্যই সেটা একটা বেস্ট রেজাল্ট আসবে। তো আজকে অনেক কথা হইলো, আমার গল্প মোটামুটি আজকের মতো শেষ। তো আপনারা সবাই এতক্ষণ শুনলেন, বলেন আজকে ক্লাস কেমন লাগলো বা কোনো কাজে আসবে কিনা, সবার একটু মতামত নেই। যে ভাইয়া ভালো লাগছে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে পার্সোনাল ব্লগিং এর ক্ষেত্রে, যেমন ওই নাসির ভাই করবে হচ্ছে ট্রাভেল ব্লগ, এই সবগুলো লাগতেছে। আমি নিজে যখন কোনো একটা স্ক্রিপ্ট রাইট করে কিছু একটা করলাম, কিন্তু এখন আমি চাচ্ছি আমি আরেকজনের জিনিসকেও মনে করেন এডিট করে করলাম, যেটা কপিরাইট খেলো না, এরকম মতো করা যায়। হ্যালো, শোনা যায় না? হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনার শুরুর দিকের কথাগুলো বুঝেছি, পরে অডিওটা একটু ক্লিয়ার আসে না, আরেকবার একটু বলেন। আবার আমি বলতেছি আমরা আজকে যা শুনলাম এটা হচ্ছে আপনি যেটা বললেন, এটা ইয়ার ক্ষেত্রে পার্সোনাল কোনো স্ক্রিপ্ট রাইটিং বা ব্লগিং এর ক্ষেত্রে। বাট হচ্ছে ওই আমি চাচ্ছি মনে করেন বিভিন্ন ক্যারেক্টার বা অ্যানিমেশন ভিডিও যদি আমি এডিট করি, ওই ক্ষেত্রে তো আমার এগুলো লাগতেছে না, আমার তো জাস্ট এডিটটা লাগতেছে। আর ওই ক্ষেত্রে আমার যে যেমন পার্সোনাল ব্লগিং করলে তো আমার কপিরাইটের অপশন নাই। আর ওইগুলা করলে মানে ওই কনসেপ্ট আমার ক্লিয়ার না আর কি, মানে আরেকজনের কন্টেন্ট যদি আচ্ছা আমি। আচ্ছা, আরেকজনেরটাও যদি আপনি করতে যান বা অন্য কেউ আপনাকে দিয়েছে, অন্য কেউ আপনাকে অনেকগুলো ভিডিও ফুটেজ দিছে, দিয়ে বলছে যে ইমরান ভাই এটা একটু এডিট করে দেন। জি জি জি, এডিট এটাই। করে আসলে আপনি কিভাবে এডিট করবেন? আপনার তো আগে গল্পটা বুঝতে হবে, তাই না? যে আপনি এইটার মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছেন বা এটা সাবজেক্ট, সাবজেক্ট কি, এটা বুঝাইতে গেলে উনি যে ভিডিওটা বানাইছে বা উনি যে ক্লিপ গুলা রেকর্ড করছে বা অ্যানিমেশন করছে, উনি অবশ্যই কোনো না কোনো একটা গল্প মাথায় রেখেই করছে। তো স্ক্রিপ্টিংটা উনি অবশ্যই করে ফেলছে। ওনার কাছে যদি স্ক্রিপ্ট না থাকে, তাহলে ওনার সাথে আপনি মৌখিক কথা বলেন, মৌখিক কথা বলে ওনার গল্পটা বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করে স্ক্রিপ্টটা আপনি লিখে ফেলেন বা ওনাকে প্রোভাইড করতে বলেন। কারণ স্ক্রিপ্টিং ছাড়া না আপনি গল্প শেষ করতে পারবেন না। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটা লিখে রাখতে হবে। স্ক্রিপ্টিং কিন্তু আপনি পার্সোনাল ব্লগিং বলেন বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করা বলেন, যেটাই বলেন, আপনার স্ক্রিপ্ট মাস্ট করতেই হবে। এটা আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই। আর এটা যদি আপনি না করেন, এটা না আপনি মাল্টিপল টাইম হারায়া যাবেন কাজ করতে করতে। আপনি নিজে কাজ শুরু করছেন, কাজ শুরু করে কাজ করতে করতে আপনি নিজেই ভুলে যাবেন যে আপনি কি করতেছেন। কিন্তু আপনার কাছে যদি একটা স্ক্রিপ্ট থাকে, আপনি শুরু থেকে ভিডিও প্লে করবেন, ভিডিও 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট চলার পরে আপনি বুঝবেন যে গল্পটা এখন কোন পর্যায়ে আসছে।
আবার কোন পর্যায়ে এটা শেষ হবে। তখন আপনার স্ক্রিপ্ট যদি সামনে থাকে স্ক্রিপ্টটা নিবেন, আচ্ছা ঠিক আছে আমার এই পর্যন্ত হয়েছে, এরপরে এইটা বলতে হবে বা এইটা দেখাইতে হবে, ওইটা স্ক্রিপ্ট দেখেই মিলাইতে হবে। এইটা না এরকম এমনি এমনি মিলানোর সুযোগ নাই। আপনি যেটা চিন্তা করতেছেন হয়তো ঠিক আছে, যে আপনাকে বলে দিছে যে আমার 4টা ক্লিপস আছে, 4টা ক্লিপসের পরে 1 নাম্বার ক্লিপ এত, 2 নাম্বার ক্লিপ এত, 3 নাম্বার ক্লিপ এত, 4 নাম্বার ক্লিপ এত। এইটাও কিন্তু এক ধরনের স্ক্রিপ্ট। এটা যেহেতু ক্লায়েন্ট আপনাকে বলেই দিছে যে আমি তোমাকে 4টা ফুটেজ দিছি, 4টা ফুটেজের নাম্বার দিয়ে দিই, তার মানে ক্লায়েন্ট কিন্তু স্ক্রিপ্টিং করে আপনাকে দিচ্ছে। তো স্ক্রিপ্ট কিন্তু এটা কোনোভাবেই মানে বাদ দেওয়ার বা বাদ দিয়ে চিন্তা করার কিন্তু সুযোগ নাই। স্ক্রিপ্টিং আপনার করতেই হবে। এটা আপনি যে ধরনের ভিডিও করেন না কেন সেই ধরনের ভিডিওতেই লাগে। জিনিসটা কি বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে না পারলে বলেন, আমি আবার বুঝাচ্ছি, কিন্তু না বুঝে কিন্তু বললেন না যে বুঝতে পারছেন, তাইলে কিন্তু ভবিষ্যতে ধরা খাবেন। না ভাই, সমস্যা নেই, আপনি করলে তো আবার দেখবোই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্টিং জিনিসটা খুবই জরুরি, এটা স্কিপ করার সুযোগ নেই, এটা মাথায় রাখবেন। কারণ আপনার গল্পটা আগে সাজাইতে হবে, তারপরে আপনার কাজে বসতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কাজ করব তখন আমি কাজের ধরনটা আপনাদেরকে বলে দিব। আমি যাবো এবং আপনাদেরকে বলবো এইভাবে কাজ করার। ওই যে স্ক্রিপ্টিং যেটা বললাম না, স্ক্রিপ্টিং এর মতোই আরেকটা বিষয় হলো, আমরা যখন একটা ভিডিও নিয়ে কাজ করব, ভিডিওতে এরকম ভিডিও ফুটেজ থাকবে, ইমেজ থাকবে, অডিও থাকবে, অডিও ইফেক্ট থাকবে, ভয়েস ওভার থাকবে। এই জিনিসগুলো সবগুলো নিয়ে একটা ফোল্ডার করব। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আমি যদিও দেখাবো, কিন্তু এই যে ইমরান ভাইয়ের কথা শুনে একটু আর কি বলে দিই আজকে। তো এইটা আমরা সবগুলো এলিমেন্ট নিয়ে একটা ফোল্ডার করব। একটা ফোল্ডার করে দেখা গেল যে আমার অডিও ক্লিপস আছে 5টা, ভিডিও ক্লিপস আছে 10টা, তারপরে হচ্ছে আমার অডিও ইফেক্ট আছে এরকম 2-3টা, তারপরে হচ্ছে আমার আরো কিছু হচ্ছে ওই যে ভিডিও যখন আমরা দেখি ভিডিওর নিচ দিয়ে কিন্তু অনেক লেখা যায়, যাইতে থাকে, ওই জিনিসগুলো বলে লোয়ার থার্ড। এরকম লোয়ার থার্ড আছে 2-1টা। তো এইরকম প্রত্যেকটা জিনিস আমরা নিয়ে একটা ফোল্ডার করব, একটা ফোল্ডার করে ওর ভেতরে আবার সাব ফোল্ডার করবো। যে অডিও ক্লিপ একটা ফোল্ডার, ভিডিও ক্লিপ একটা ফোল্ডার, স্পেশাল ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট একটা ফোল্ডার। এরকম করে গোছায় গোছায় আমরা কাজ করব। প্রত্যেকটা ক্লাসে আমি তো গোছায় করবই, আপনারা যখন প্র্যাকটিক্যাল সেক্টরে কাজ করতে যাবেন তখন আপনারাও এই জিনিসটা ফলো করবেন। কারণ এই জিনিসগুলা প্রত্যেকটা অডিও বা ভিডিও বা সাউন্ড ইফেক্ট একটা লিঙ্ক আকারে থেকে যায় ফাইলের ভেতরে। তো ভবিষ্যতে যখন আবার আপনি এই ফাইলটা ওপেন করবেন, এটা যদি অন্য কোনো ফোল্ডারে থেকে থাকে, এটা মিসিং দেখাবে। ঠিক আছে, তো এই মিসিংটা যেন না হয় এই জন্য আমরা একটু গোছায় নিয়ে কাজ করবো, এটা ইজি হবে। এটা মূলত কোডেকের মতোই তো। কোডাকের মতোই, হ্যাঁ, এই যে কোডাকে যে আপু মনোযোগ দিয়ে শুনছে বুঝতে পারছে, কোডাকের মতো সবগুলা এলিমেন্ট নিয়ে একটা ফোল্ডারে রাখবো, রেখে সবগুলো আবার সাব ফোল্ডার করে রাখবো। আমরা যখন কোন একটা ফাইলে কাজ করব, ফাইলটা তো আবার একটা ব্যাকআপ হিসেবে ফোল্ডারে থাকবে। ওই ফোল্ডার, ওই ফাইলটা সেভ করব কিন্তু আবার ওই সেম ফোল্ডার, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি। তখন আমি ওই ফোল্ডার যদি কোথাও কপি করি বা পেস্ট করি তাহলে আমার সব এলিমেন্ট সহ ওইখানে যাবে। তাহলে ইন ফিউচার ওখান থেকে কিছু একটা মিসিং হওয়ার সুযোগ নাই বা সুযোগ কম। কারণ আমাদের কাজের ক্ষেত্রে বা কাজের দরকারে অনেক সময় অনেক ফোল্ডার অনেক জায়গা থেকে নিয়ে, এক ড্রাইভ থেকে নিয়ে আমি আরেক ড্রাইভে রাখতেছি, বা ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ থেকে নিয়ে গিয়ে অন্য একটা ড্রাইভের মধ্যে রাখতেছি। তখন যদি এই গোছানোটা না থাকে তখন এই ফাইলগুলো মিসিং হয়ে যাওয়ার চান্স, বা একটা ফাইল একবার মিস হয়ে গেলে ওইটা খুঁজতে আপনার 1 দিন 2 দিন লেগে যেতে পারে। তো এটা ওয়েস্ট অফ টাইম না? তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে সবসময় এই জিনিসগুলো একটু গোছায় করতে। আর এটা যদি আপনি শুরুর থেকেই গোছায় করার প্র্যাকটিস করেন তাইলে ইন ফিউচার যখন বড় বড় প্রজেক্টে কাজ করবেন তখন আর কোনো সমস্যা হবে না। শিওর। জি, নাসির ভাই আছেন না ঘুমায় গেছেন? না ভাই, আমি আছি। আমি আমার আচ্ছা ইনস্টল করা শেষ, কিন্তু এই যে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটা, সেটা হ্যাঁ, আপনার সাইন ইন করতে বলে। আচ্ছা, ওই যে নেট কানেকশন অন করা আছে তো ওই জন্য এই ভেতর। আচ্ছা, ওকে, তাইলে এটা হচ্ছে আমাদের দুইজনেরই সমস্যা দেখা দিলো, ওই যে ইমরান ভাইয়েরও মনে হয় ওই সমস্যাটা দেখা দিচ্ছে, আপনারও দেখা দিচ্ছে। তো আমি হচ্ছে সাজেস্ট করব, ওই আপনারা যেহেতু ইনস্টল করে ফেলেছেন এটা একটু কষ্ট করে আনস্টল করেন। আনস্টল ওকে, করে সি ড্রাইভ থেকে ওই যে অ্যাডোবি সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে গেলে পরে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে ঢুকে
অ্যাডোবি নামে একটা ফোল্ডার পাবেন, ওই ফোল্ডারটা ডিলিট করে দিবেন। ওকে। আনইনস্টল করার পর ওই ফোল্ডারটা ডিলিট করে প্রিভিয়াস হিস্ট্রি তাইলে ডিলিট হয়ে গেল। তারপরে ইনস্টল করার সময় নেট কানেকশনটা অফ রেখে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ রেখে ইনস্টল করবেন। ইনস্টল করে সফটওয়্যারটা, জি এখানে একটা সমস্যা হবে কি, আমার কিন্তু আগে থেকে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো আছে, আমি যদি অ্যাডোবি ফোল্ডারটা ডিলিট করে দিই তাহলে তো আমার ওইগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে অ্যাডোবি ফোল্ডারের ভেতরে ঢুকে স্পেসিফিক শুধু প্রিমিয়ার প্রোটা ডিলিট করে দিবেন। আচ্ছা আচ্ছা, এটা এটা কোনো আনইনস্টল করার সমস্যা পরে? আনইনস্টল করার পরে। আচ্ছা আচ্ছা, কারণ ডিলিট কিসের জন্য আমরা করতেছি এই জিনিসটা বুঝি। এটা ডিলিট আমরা করতেছি কারণ হচ্ছে যে এখন ইনস্টল করার পরে এটা অনলাইন কানেকশন থাকার কারণে অনলাইনে ওরা জিনিসটা ডিটেক্ট করে ফেলে। ওই যে ক্র্যাক সফটওয়্যার যেহেতু ওরা ডিটেক্ট করে ফেলে, তখন আর এটা রান করতে দেয় না। তো আমি যদি হচ্ছে ওই ইনস্টল করার পরে মানে আনইনস্টল করার পরে ফোল্ডারটা ডিলিট করে দিলে হিস্ট্রি গুলো চলে যায়। তো তখন আমরা নেট কানেকশন অফ করে এটা আবার ইনস্টল করব, ইনস্টল করে সফটওয়্যারটা আবার রান করব। আমার যদি নেট কানেকশনই না থাকে তাইলে তো সাইন ইন দেখাবে না। সাইন ইন না দেখালে একবার যদি সাইন ইন ছাড়া ও রান করে ফেলে পরবর্তীতে আর এটা সাইন ইন চায় না, আমি যতটুকু জানি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা এটা পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক করে নেব। আচ্ছা ভাই, আরেকটা যে নামাইলেন ভাইয়া মিডিয়া এনকোডার, ওটা কি অ্যাপে নাকি অন্য কিছু? মিডিয়া এনকোডার ওইটা ওই সেম সিস্টেমেই কাজ করবে আর কি। ওইটা কি একটা অ্যাপ? অ্যাপ বলতে ওইটা হচ্ছে আমরা যে হচ্ছে যে আজকে এত কথা বললাম, এত গল্প করলাম, ওই যে ভিডিও সাজাইলাম, ভিডিও বানাইলাম, ভিডিও এক্সপোর্ট করলাম। ভিডিও যখন আমরা এক্সপোর্ট করব, এটা পরবর্তী ক্লাসে যদিও আছে, তারপরেও আপনি যেহেতু জানতে চাইলেন বলে দিই। ভিডিও যখন আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার ক্ষেত্রে ওই যে রেন্ডার একটা কথা বলে, এক্সপোর্ট করার প্রসেসটাকে আমরা রেন্ডার বলি। জি, ওই রেন্ডার করাটা আমাদের প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিজেও করতে পারে। আবার দেখা যায় যে আমি মাল্টিপল প্রজেক্টে কাজ করতেছি, মাল্টিপল প্রজেক্টে কাজ করার সময় আমি একটা জিনিস রেন্ডার করতেছি ব্যাকএন্ডে, আমি আবার প্রিমিয়ার প্রোতে কাজ করতে যাই। এটা যদি কখনো করতে চাই তখনই আমরা কি করি, মিডিয়া এনকোডার দিয়ে এটা রেন্ডার করায় নিই। মানে মিডিয়া এনকোডার হচ্ছে প্রিমিয়ার প্রোর একটা সাপোর্টিভ সফটওয়্যার, ও শুধু রেন্ডার করে। ও নিজস্ব কোনো ক্ষমতা বা শক্তি নাই যে অন্য কিছু করে দিবে, ও শুধু আপনাকে সব এলিমেন্ট নিয়ে প্রিমিয়ার প্রো থেকে নিয়ে এনকোডার দিয়ে আপনাকে রেন্ডার করে দিবে। এই সুযোগে আপনি হচ্ছে প্রিমিয়ার প্রো থেকে ওই ফাইলটা ক্লোজ করে অন্য ফাইলে কাজ করতে থাকবেন। এইটাই হচ্ছে মিডিয়া এনকোডারের কাজ। বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই, ধন্যবাদ। মানে আপনি 10টা ভাইয়া, ভিডিও এডিট করতেন। জি জি আপু বলেন। ডাউনলোডের সমস্যাটা হচ্ছে আর কি, তো আমি এত ঝামেলায় না যাই, আপনি বলছেন যে দিয়ে দিবেন, পরে ওইখান থেকে নিয়ে নিবো আর কি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। আপনারা তাইলে ইনস্টল করার পারানা, আপুর যেহেতু ইনস্টল করা হয় নাই আর দরকার নাই কষ্ট করার, আমি দিয়ে দিব। আর হচ্ছে নাসির ভাই আর ইনজামান ভাই, আপনারা দুইজন একটু কষ্ট করে নেট কানেকশন থাকা অবস্থায় আনইনস্টল করেন। আনইনস্টল করতে গেলে খুব সম্ভবত সাইন ইন চাবে, তাইলে নেট কানেকশন যদি এরকম সাইন ইন চাই, নেট কানেকশন অফ করে দিবেন, অফ করে দিয়ে ওইটা আনইনস্টল করবেন, করে নেট অফ করে ডিফেন্ডার অফ করে আবার নতুন করে ইনস্টল করবেন। আশা করি আর সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি আছি ইনশাল্লাহ, এটা সলভ করব। আচ্ছা ভাই, সমস্যা নেই। আর যদি তারপরেও ওই সমস্যা হয়, আমি তো গ্রুপে সফটওয়্যার আবার দিয়ে দিচ্ছি, তাহলে ওইটা নিয়ে ইনস্টল করে দেখেন, ওই প্রসেসে ওই যে নেট অফ করে ওই প্রসেসে করে দেখেন, ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে।